ভাঙড়ে এখন রক্তদান মহোৎসব চলছে, আপনারা জানেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে টানা 10 দিন 10টা রক্তদান শিবির করছি, কারণ এই কারণে রক্তের হাহাকার দেখা দিচ্ছে। কিছুটা হলো সংকট মোচন, সাথে সাথে ভাঙড়বাসী কি চাই, অ্যাকচুয়াল ভাঙড়বাসী কেমন, সেই বার্তাটা রাজ্য স্তরে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য করছি। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন ছলে কলে কৌশলে রক্তদান শিবিরগুলোকে ভুলণ্ডিত করার অনেক অপচেষ্টা চালাচ্ছে শাসকে। এ জায়গায় দাঁড়িয়ে বাধ্য হচ্ছি বলতে, আপনাদের প্রত্যেককে বলি, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যখন আমরা বিপদে কেউ পড়ি, যখন রক্তের প্রয়োজন হয়, তখন একবারের জন্য বলি না যে আমি মুসলিম ধর্মের অনুসারী, আমাকে মুসলিম লোকেরই রক্ত দাও। আমি হিন্দু ধর্মের অনুসারী, আমাকে হিন্দু লোকের ধর্ম রক্ত দাও। আমি নাস্তিক, আমাকে নাস্তিকেরই রক্ত দাও। আমি খ্রিস্টান, আমাকে খ্রিস্টানেরই রক্ত দাও। আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলেরই রক্ত দাও। আমি আইএসএফ করি, আমাকে আইএসএফেরই রক্ত দাও। বা আমি যে দলের যে মতে বিশ্বাসী, সেই লোকেরই রক্ত আমাকে দাও। এ কথা কিন্তু আমরা একবারের জন্য বলি না। আমরা যখন বিপদে পড়ি, তখন যার ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক পরিচয় ছেড়ে দিয়ে কিভাবে আমি বাঁচবো তার কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, যখন প্রয়োজন হয় তখন আর বলি না যে আইএসএফ এর রক্ত লাগবে না, তখন রক্ত দাও। কিন্তু তৃণমূল সে রক্তের চাহিদা পূরণ করতে পারছে না। আইএসএফ যখন পূরণ করতে চাইছে, বিভিন্ন জায়গায় গুন্ডা মস্তান লাগিয়ে, কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে নোংরা চক্রান্ত করে আমাদের রক্তদান শিবিরগুলোকে ভুলণ্ডিত করার অপচেষ্টা চালাচ্ছে। বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, সমস্ত রকম অপচেষ্টাকে খণ্ডিত করে আপনারা সমাবেত হয়েছেন বা আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, সেই জায়গা থেকে আপনারা আমি বার্তা দিই। আজকে এই জায়গা থেকে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, আপনারা প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত সামনেই যে ব্লাড ক্যাম্প রক্তদান শিবির হবে সেখানেই দেবেন। সেটা কোনো মন্দির কমিটি হতে পারে, কোনো মসজিদ কমিটি হতে পারে। আপনার এখানে যে বিখ্যাত মন্দির আছে চাকলা লোকনাথ বাবার ধাম আছে, ওই কমিটির পক্ষ থেকে করলে ওখানে গিয়ে দেবেন। বল্লভপুর মাদ্রাসা আছে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে করলে দেবেন। মসজিদ কমিটি অনেক সময় রক্তদান শিবির করে, মাদ্রাসা কমিটি করে, দুর্গা উৎসব কমিটি করে, কালী পুজো কমিটি করে, শ্মশান কমিটি অনেক সময় করে, কবরস্থান কমিটি অনেক সময় করে, অনেক সময় নবী দিবস কমিটিও রক্তদান শিবির করে। আবার অনেক ক্ষেত্রে অনেক এনজিও রক্তদান শিবির করে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরাও রক্তদান শিবির করে। তাই আপনাদের বলবো, যেমন রক্তের জাত হয় না, রক্তের বর্ণ হয় না, রক্তের ধর্ম হয় না, ঠিক একই ভাবে বর্তমানে যারা রক্তের মধ্যে রাজনৈতিক রং আনতে চাইছে তাদেরকে প্রতিহত করে আগামী দিনে সে যেই রাজনৈতিক দল হোক না কেন, যে ধর্মীয় সংগঠন হোক না কেন, যেখানে রক্তদানের শিবির হবে, আমি আপনাদের বলে রাখি, আমাদের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের কাছে খোলা আহ্বান দিয়ে রাখছি, মানুষের জন্য আমরা, মানুষের তরে আমরা। সুতরাং কোন কে রক্তদান শিবির করছে আমাদের দেখার প্রয়োজন নয়। প্রতি 90 দিন ছাড়া ছাড়া সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে আমাদের মূল্যবান রক্ত দিয়ে আমরা ঐক্যের বার্তা তুলবো, সম্প্রীতির বার্তা, সৌহার্দ্যের পরিবেশ, রাজনীতি মুক্ত সমাজ চাইবো, দুর্নীতিগ্রস্ত রাজনীতি মুক্ত সমাজ আমরা চাইবো। কিন্তু আমাদের কি হচ্ছে, ওটা আইএসএফ এর রক্তদান দেওয়া যাবে না, আইএসএফ কে রক্তদান করতে দেওয়া যাবে না, এ হয় না, হেন হয় না, তেন হয় না, অনেক নাটক। আমি এই জায়গায় দাঁড়িয়ে আর একটা স্পেসিফিক বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোলসুর অঞ্চলের দায়িত্বশীলেরা মাথায় ঢুকিয়ে নিন। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের আইডিওলজিতে যারা বিশ্বাসী, পার্টির আইডিওলজিতে যারা বিশ্বাসী, এই 90 দিন পরে যদি এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির হয়, আপনাদের বলবো দায়িত্ব নিয়ে আমাদের অঞ্চল সভাপতিদেরকে ওই রক্তদান শিবিরে সব আইএসএফ এর পক্ষ থেকে রক্ত দিয়ে যাবে। এই সমাজ ব্যবস্থা আমরা চাই। হানাহানি মারামারি কেন, কাকে মারছি, কাকে ধরছি, কার বিরুদ্ধে বলছি, কার বিরুদ্ধে মিথ্যা কেস করছি? আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর মারামারি হতে, হাতাহাতি? একটু জোরে আওয়াজ দেবেন ভাই, খারাপ লাগছে নাকি? কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর মারামারি হতে, মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের মারামারি হতে, পার্থ চ্যাটার্জির সাথে সুজন চক্রবর্তীর মারামারি হতে? কোনোদিন দেখেনি, না দেখাটাই বাঞ্ছনীয়। কিন্তু আমরা লড়াইকে দেখেছি মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। এই ওকে 4টা কথা বলছে তো ও ওকে 8টা কথা বলছে, এই ওকে চোর বলছে তো ওকে ডাকাতে বলছে। আমি তো বলি চোর ডাকাত ওই রকম ভাবে হবে না, তোমরা টস করে দেখে নাও কে চোর কে ডাকাত। তো কথা হচ্ছে, তাহলে মারামারি আমরা কোনোদিন দেখলাম না, যে লড়াইটা করে মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তাহলে আপনারা বলুন, এই কোলসু
গৌড়, দেগঙ্গা, ভাঙড় সহ রাজ্যের প্রত্যন্ত এলাকাতে এত মারামারি বুথ স্তরে হচ্ছে কেন? কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বড় এসি ঘরের নেতারা? এই বলেন এসি ঘরের নেতারা হচ্ছে? হয় না, হচ্ছে কে? বুথ স্তরেরা। তা আপনাদের কাছে অনুরোধ করব, মারামারি, হানাহানি বঞ্চিত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে বিধানসভায় চা খাওয়াতে পারে, তাহলে রানীহাটিতে কেন আইএসএফ তৃণমূলের বন্ধুকে চা খাওয়াবেন? এটা আমি আইএসএফ বন্ধুদের কাছেই বলছি। আমি জানতে চাই, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ যদি এক জায়গায় বসে চা খেতে পারে এসি রুমে বসে, তাহলে রানীহাটি কোন সুরে কেন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ অন্তত নন এসিতে চায়ের দোকানে বসে চা খেতে পারবে না? নিজেদের বিবেককে প্রশ্ন করুন। বাজার মাইক অনেক দূরে গিয়েছে, এখানে নিশ্চিত ভাবে দূরের কাছে হলেও তৃণমূলের বন্ধুরা আছে, আমি তাদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করি। একটা ছবি দেখলাম, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অনেকে আছেন, কেক কাটছেন। তারা যদি এসি ঘরে বসে কেক কাটতে পারে, কারো জন্মদিন পালন এক জায়গায় করতে পারে, অন্তত কোলসুরের মানুষ কেন এক জায়গায় বসে চা খেতে পারবে না? আমি জানতে চাই কেন খেতে পারবে না? এটা লাগিয়ে দেওয়া হচ্ছে, আমাদের লড়াই বুথের মধ্যেই হচ্ছে। বুথের লোক কেস খাচ্ছে, বুথের লোক মরছে, বুথের লোক মারছে, বুথের লোক কেস খাচ্ছে, বুথের লোক জেলে থাকছে। আর যে বাবুদের জন্য লড়াই করছেন, সেই বাবুরা এসি ঘরে গিয়ে ওপরে গলা জড়িয়ে বসে আছে। আমার বক্তব্য, বলা জড়ানোর আমি বিরুদ্ধে নয়, সৌজন্যতার রাজনীতি হোক। যদি তুমি এসি ঘরে বসে, আপনি যদি এসি ঘরে বসে বসতে থাকতে পারেন একসাথে পাশাপাশি, তাহলে আপনারা আপনার দলের কর্মীদেররা বুথ স্তরে মারপিট করছে, এটা বন্ধ করতে পারছেন না কেন? এটা বক্তব্য আমার। আমি আইএসএফ এর যারা আছেন তাদেরকে বলবো, দায়িত্ব নিতে হবে, সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যে সমাজ ব্যবস্থাতে যার ভালো লাগবে, যে রাজনৈতিক দল সেটা করবে। শুধু রাজনৈতিক মত পার্থক্যের জন্য মিথ্যা কেস দিয়ে তাকে জেলে রাখা, মিথ্যাভাবে তাকে আক্রমণ, মিথ্যাভাবে তাকে দীর্ঘদিন আটকে রাখা, তারপরে আক্রমণ করা, তার সাথে অন্যায় করা, এগুলো বন্ধ করতে হবে। এই বন্ধ আমি মনে করি সূচনা আইএসএফ কে দিয়ে করতে হবে। তাই আজকের পর থেকে এই অঞ্চলের আইএসএফ এর নেতৃত্ব, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বলি, আপনারা সৌজন্যতার বার্তা ছড়ান, আপনারা গোলাপ দিতে থাকুন, আপনারা গোলাপ দিতে থাকুন। আপনাদের গোলাপের বদলে যদি কেউ ইটও ছোড়ে, আপনারা হাঁপিয়ে যাবেন না। আমার বিশ্বাস, আমার ভরসা, আজকে যারা ইটের বদলে গোলাপ ছুটছে তাদেরকে ভুল বুঝানো হয়েছে, তাদেরকে ভুল বুঝিয়েছে বলে তারা ইট ছুটছে। একদিন তারা তাদের ভুল বুঝবে। আইএসএফ এর ছেলেরা যখন গোলাপ নিয়ে যাবে, সময় হবে, সেই দিনের অপেক্ষায় আছি। ওরা ইটকে ফেলে দিয়ে আইএসএফ এর ছেলেদের সামনেও গোলাপ নিয়ে আসবে। এই সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে, এই দায়িত্ব আইএসএফ কে নিতে হবে। আপনারা উদাহরণের জন্য বলছি, বকটিয়ার ঘটনা আমরা সবাই জানি। বকটিয়া কি গন্ড ঘটলো? ভাদু শেখ প্রথম দিন ভাদু শেখকে মারলো, তারপরের দিন, সেই দিনই মনে রাত্রে বা তারপরের দিনেই 11 জনকে কুপিয়ে হত্যা করে আগুন লাগিয়ে পুড়ালো। তারপরে কি দেখলাম? আনারুল শেখ অ্যারেস্ট হলো। তারপরে কি দেখলাম? সিবিআই হেফাজতে একজন মারা গেল। এখনো যে কটা অ্যারেস্ট হয়েছিল জেলের মধ্যে আছে। আমার প্রশ্ন, ক্ষতিগ্রস্ত কারা হলো? এটা বলুন না, কারা হলো? কলকাতার বাবুরা হয়েছে, শহরের নেতারা এসি রুমে যারা বসে পাশাপাশি গল্প করে তারা ক্ষতিগ্রস্ত হলো না? ওই বুথের নেতাগুলো হলো? একটু জোরে বলুন। আনারুল ক্ষতিগ্রস্ত হলো, ভাদু শেখ ক্ষতিগ্রস্ত হলো, যে সিবিআই হেফাজতে মারা গেল তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, 11 জনকে পুড়িয়ে মারলো তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলো, ওই এলাকাটাকে পুরো ধ্বংস করে দিল। কিন্তু ওই ঘটনা ঘটার পরে কি শুনলাম? এখন যিনি তিহার জেলে আছেন তিনি বলে দিয়েছিলেন যে টিবি বাস্ট করে মারা গেছে, চেষ্টা করেছিল এটাকে কাজে লাগিয়ে দেব। কিন্তু যখন হই হই করে উঠলো, আমরা যারা বিরোধী আমরা চিৎকার করতে শুরু করলাম। বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, মাঠে ঘাটে যখন এইটা নিয়ে চর্চা হলো, তারপরে জানতে পারলাম কি হিংস্র নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ক্ষতিগ্রস্ত কারা হলো? বুথের মমতা ব্যানার্জি বকটুয়ে গেলেন, গিয়ে সেখানে বললেন অন ক্যামেরা মিডিয়ার মাধ্যমে এরকম মঞ্চে দাঁড়িয়ে, যে আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে ঘটনা ঘটতো না। এ কথা থেকে পুরো বোঝা গেল যে তৃণমূল কংগ্রেস তার দায়টাকে গাঁট থেকে ঝেড়ে ফেলে দিল, আনারুলের উপরে চাপিয়ে দিল। এবার বলেন, আপনাদের এলাকাতেও এই ধরনের আনারুলের মতো কিছু চারানার নেতা আছে? আপনাদের এলাকাতেও আনারুলের মতো কিছু চারানার নেতা
তারা যখন ফেঁসে যাবে দল তাদের পাশে থাকবে না। তাদেরকেও সতর্ক করে বলছি, আনারুলের দিকে শিক্ষা নিন। হয়তো আমি ধরে নিচ্ছি আনারুল পুলিশকে আটকে ছিল, কিন্তু আনারুলের বাপেরও ক্ষমতা নয়, বা পুলিশও আনারুলের ক্ষমতা, আনারুলের কথা শুনতো না। আনারুলের পিছনে যদি অদৃশ্য কোনো শক্তি না কাজ করত, বড় কোনো নেতাদের না হাত থাকলে আনারুলের কথা শুনতো না। কিন্তু আনারুলের নামই শুধু দোষ হলো, যার কথায় পুলিশ আনারুলের কথাটা শুনছে তার কিন্তু আর নাম আমরা দেখতে পেলাম না, অ্যারেস্ট আনারুল পর্যন্ত হলো। তো আপনাদের এলাকায় কিছু ওই রকম আনারুল টাইপের চার আনার নেতা আছে, দাদা দিদি বলে দিয়েছে করে দিচ্ছে, করে দাও। দাদা দিদি বলে দিয়েছে আইএসএফ সহ যারা বিরোধী রাজনীতি করছে তাদের নামে মিথ্যে কেস দাও। দাদা দিদি বলে দিয়েছে ওর পা ভাঙবো। খুব ভালো কথা, যা করছে করুন। এটা মনে রাখবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিকল্প রাজনীতির সন্ধানে এসেছে, বিকল্প রাজনীতির সন্ধানে এসেছে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে। মেরেছে বলে মারতে হবে এ বিশ্বাসী নয়, কোনোদিন আমরা বলি না আর বলবো না। কিন্তু মনে রাখবেন, যারা অন্যায় ভাবে আমার ভাইকে মারছেন আজকে, যারা অন্যায় ভাবে পুলিশেরকে কাজে লাগিয়ে আমার ভাইদেরকে জেলে রাখছেন, এটা মনে রাখা তাদের জন্য এই বার্তা আমি দিয়ে যাচ্ছি। আজকে নয়, কালকে নয়, আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছেন, বারাসাত কোর্টে যাব, জামিন করাবো। সেখানে যদি না পারি কলকাতা হাইকোর্টে যাব, জামিন করাবো। সেখানে না পারলেও আমার ভাইকে সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসবো। তবে কি চুপ করে যাব নাকি? অন্যায়ভাবে আমার ভাইকে কেস মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন, জামিন করে তো বাড়িতে নিয়ে আসবো তাকে মালা পরিয়ে। তারপরে কি করব? কেস চলবে 2 বছর, খুব বেশি হলে 4 বছর, সমাধান হয়ে যাবে। কারণ মিথ্যা না ভাই, কোর্টে গেলে তো এভিডেন্স লাগবে। থানাকে আজকে ওরা কিনে রেখে দিয়েছে, মেনে নিচ্ছে এক প্রকার। সব অফিসার নয়, তবে কিন্তু বেশ কিছু অফিসারকে তারা কিনে নিয়েছে। এখন অনেক ভালো অফিসার আছে, তাদেরকে আমরা স্যালুট জানাই। আমি জামিন করিয়ে নিয়ে আসার পরে কেসটা উকিলকে দিয়ে চালাবো। 2 বছর 4 বছর পরে কি হবে? কেস ডিসমিস। যার নামে অভিযোগ হয়েছিল কেসটা কি হবে? ডিসমিস হয়ে যাবে। তারপরে কি ছেড়ে দেবো? যে উকিলকে দিয়ে মামলাটাকে জামিন করিয়েছিলাম, যে উকিলকে দিয়ে এতদিন লড়াচ্ছিলাম, আর যার নামে কেস দিয়েছিল তাকে দিয়ে যে কেসটা করিয়েছিল তার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকবো। 5 টাকা, আমি আগেও বলছি আজও বলছি, নওশাদ সিদ্দিকীর হাতে 5 টাকার পেন আছে, এমন পেনের খোঁচা দেব, তখন যেখানের খোঁচাটা লাগবে ঠিক বুঝিয়ে দেব। মানহানি মামলা করব, ছাড়বো কেন? তার বিরুদ্ধে মানহানি মামলা করব। মানহানি মামলা দুটো ভাবে হয়, সিভিলে হয়, ক্রিমিনালে হয়। একটা হচ্ছে জেল জরিমানা, একটা হচ্ছে ক্ষতিপূরণ। সময় কিন্তু করবে, এটা মাথায় রাখবেন যারা করছেন মিথ্যা কেস। দাদা দিদিকে তখন খুঁজে পাওয়া যাবে না। পার্থ চ্যাটার্জি তৃণমূলের একটা বড় নেতা, দলের মহাসচিব ছিলেন, আজকে তাকে 1 বছরের উপরে জেলে আছে। দেখছেন কেউ দল তার পাশে আছে? উল্টে দল কি বলছে ওর ব্যাপারে ওটা বুঝে নেবে। জ্যোতিপ্রিয় মল্লিক আপনাদের এলাকার নেতা, প্রথম খুব বড় বড় কথা বলছিলেন মমতা ব্যানার্জি মহাশয় অ্যারেস্ট করার আগে। সুগার আছে, হ্যান আছে, ত্যান আছে, অনেক কিছু বলছিলেন। অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আর কোনো শব্দ খরচ করছেন না উনি। বুঝতে পেরেছেন তো? কদিন লোক দেখানোর জন্য কটা মিছিল করেছিল, আর এখন যখন ইডি চার্জশিট দিয়েছে, আমি বলি তো তার তৃণমূলের বন্ধুদের করে এবার 4টি মিছিল করো চোরেদের পক্ষে। অভিযোগ আছে জ্যোতিপ্রিয় মল্লিক বাবু মন্ত্রী, তৃণমূলের শুরু থেকে তার সাথে আছে, তিনি অ্যারেস্ট হয়ে আছেন। এক এমপির বক্তব্য কি, তৃণমূলেরই এমপি, যে ওর ব্যাপারে আমরা জানি না, ওর ব্যাপারেও বুঝে নেবে। যদি মন্ত্রী, তৃণমূলের অত বড় বড় নেতা, ইভেন বীরভূমের বাঘ অনুব্রত বাবু জেলে গিয়েছিলেন, তাকে নিয়ে গেছে অ্যারেস্টেড, 1 মাস পর্যন্ত কোন কলকাতার বড় নেতারা, রাজ্য স্তরের কোন নেতারা অনুব্রত বাবুর মেয়ের সাথে যোগাযোগ করেনি। আর আজকে যারা আপনার পাড়ার যারা চারানার নেতা আছে, দাদা দিদিদের কথা শুনে অন্যায় করছেন, তারা ফেসে গেলে কি ভাবছে দাদা দিদিরা আসবে? তৃণমূল দলের পাশে দাঁড়াবে? ও বলে দেবো মেম্বার নয়, অনেক আগে ওকে বরখাস্ত করে দিয়েছিলাম। এটা মাথায় রেখে রাজনীতি করুন।